এই যে চৈতন্য মেলা, চৈতন্যদেবের 539 বর্ষপূর্তি আবির্ভাবকে কেন্দ্র করে আমরা যে এই কলিকাতা মহানগরীর বুকে চৈতন্য জন্মোৎসব এবং মেলার আয়োজন করেছি, এর পেছনে একটা সূত্র বা একটা কারণ রয়েছে। আমরা চৈতন্যদেবের শিক্ষা এবং তার দর্শনের বিষয়কে নিয়ে চর্চা করবার জন্য আমরা গৌড়ীয় মঠ পেয়েছি এবং গৌড়ীয় মঠ মিশনের প্রতিষ্ঠা করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এবং এই বাগবাজারেই সেই গৌড়ীয় মঠ। তিনি কোনো সময় ব্যাখ্যা করেছেন বাগ বাজার, বাগ মানে বাগ নয়, বাগ বাজার, অর্থাৎ তিনি বলছেন বাণীর বাজার, বাগ বাজার। চিন্ময় বাণী, শাস্ত্রীয় বাণী, বেদবাণী, ভাগবতের বাণীর যেখানে বাজার রয়েছে, চর্চা রয়েছে, সেই স্থানটির নাম বাগবাজার। এবং আজকে আমার মনে হয় সেই বাণীর চর্চার দ্বারা আমরা বাগবাজারের সার্থকতা দেখতে পাচ্ছি বা দেখবার সৌভাগ্য পাচ্ছি। এই বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব যে প্রাঙ্গণ, আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো বা কেউ জানেন না, যে স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা সংগ্রামের একজন মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি এই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি। কিন্তু তার থেকেও বড় কথা আমাদের জন্য, গৌড়ীয়দের জন্য, গৌড়ীয় মঠের অনুযায়ীদের জন্য, যে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন কলকাতার মেয়র ছিলেন, তখন তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের নাম শুনলেন, যে একজন বৈষ্ণবীয় ভাবধারার শুদ্ধ প্রচারক, একজন স্পষ্ট বক্তা, একজন নির্ভীক বক্তা, একজন অপ্রিয় সত্যকে তুলে ধরবার সাহস রাখেন এমন এক বক্তা রূপে আবির্ভূত হয়েছেন, একজন রিফর্মার, ধর্মীয় চেতনা, বৈষ্ণব ধর্মের শুদ্ধতার আনয়নকারী রূপে। সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে দেখবার জন্য, দর্শন করবার জন্য, তার সঙ্গে একটু আলাপ করবার জন্য এবং স্বাধীনতা, ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে কিছু তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তিনি বাগবাজার গৌড়ী মঠে এসেছিলেন। কিছুক্ষণ আলাপ হয়েছিল তার, এবং তিনি তো এই স্লোগানটা দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। প্রভুপাদের কাছে এসে কিছুটা হলেও তিনি দিব্যতা, আধ্যাত্মিক ভাব যুক্ত শিক্ষা পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের বিষয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে আপনার কাছে অনেক যুবক দেখছি, এই যুবকদের মধ্যে কয়েকজন যুবককে আমাকে দিন, এই স্বাধীনতা সংগ্রামে একটু সাহায্য করুন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছিলেন, আমার কাছে যাদেরকে দেখছেন খুব অল্পতম, আমি আরও অনেক বেশি চাই, তবে আমি ওই স্বাধীনতা চাই না যে স্বাধীনতা আপনি চান, যে স্বাধীনতার ফল পরাধীনতার পরাকাষ্ঠা এনে দেয়। আমি পরিবারের মধ্যে পরাধীন, আমি আমার স্ত্রীকে নিয়ে পরাধীন, আমি আমার সমাজের মধ্যে পরাধীন। ওই পরাধীনতাযুক্ত স্বাধীনতা কথা চৈতন্যদেব আনেন নাই। চৈতন্যদেব এনেছিলেন বাস্তব স্বাধীনতা, জীবের চির দুঃখের অবসান করবার পদ্ধতিরূপ স্বাধীনতা। চৈতন্যদেব এনেছিলেন যে সমস্ত পৃথিবীর লোক এমন একটা স্বাধীনতার গন্ধ পাক, যে স্বাধীনতার গন্ধেতে তার জীবনটা অমৃতময় হয়ে যাবে, জীবনের সকল প্রকার দুঃখের অবসান হবে এবং তাকে দেখেও অন্য জীবের সমস্ত প্রকার দুঃখের অবসান। আমরা আজকে এইরকম একটা গ্রাউন্ডে উৎসব করতে পেরেছি, এই মঠের কাছে, এবং বাগবাজারটি আজও যদি বলা যায়, হয়তো
কালো প্রভাবে যে স্থানের বা আমাদের রাজ্যের বা আমাদের রাষ্ট্রের হয়তো যে বাস্তব সংস্কৃতিটা বিকৃত হচ্ছে কালো প্রভাবে, কিন্তু আজও বাগবাজার এরিয়া সেই যে আমাদের ধর্মের সংস্কৃতিটাকে কিছুটা হলেও বাগবাজারে তার প্রভাব রয়েছে এবং ধরে রেখেছে। আমি এটুকু স্বীকার করতে নিশ্চয়ই বাধ্য, কারণ এখানেই বলরাম মন্দির, এখানেই মায়ের বাড়ি, এখানেই গিরিশ ঘোষের বাড়ি। চৈতন্যদেব যে গিরিশ ঘোষকে প্রভাবিত করেছিলেন আমরা দেখতে পাই, শাস্ত্র অনুশীলন করে ইতিহাস আলোচনা করে দেখতে পাই যে যদি সেই নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, এদের যাদেরকে আমরা মানে আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলে মনে করি, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে চৈতন্যদেবের আদর্শে প্রভাবিত। আমরা যদি গভীরভাবে তাদের চরিত্রকে আলোচনা করে দেখি, এবং রামকৃষ্ণ পরমহংসদেব পর্যন্ত তিনি চৈতন্যদেবের ব্যাপারে বলতে গিয়ে তিনি যেসব কথা বলেছেন, কাজী নজরুল ইসলাম পর্যন্ত যা কিছু বলেছেন, স্বয়ং স্বামী বিবেকানন্দ চৈতন্যদেবের ভক্তিযোগ বর্ণন করতে গিয়ে যা কিছু বলেছেন, আমরা অবাক হয়ে যাই যে আজকে চৈতন্যদেবকে নিয়ে যারা চর্চা করেন তারা এটুকু বুঝতে পেরেছেন কিনা যে তাদের বাণীর মধ্যে তারা বলেছেন যে একসময় এই পৃথিবীর আকাশ বাতাস আর্দ্র হয়ে গিয়েছিল, ভেজা ভেজা ভাব এসেছিল, যেমন শিশিরে সিক্ত হয়েছিল আলো বাতাস, সেটা হচ্ছে চৈতন্যদেবের সময়ে। প্রেমের শীতলতায় এই পৃথিবী এক সময় আর্দ্র ভাব ধারণ করেছিল, সেটা কেবল চৈতন্যদেবের সময়ে। আজকে আমরা চৈতন্যদেবের বিভিন্ন বক্তার মুখে চৈতন্যদেবের অনেক দিক আমরা শুনতে পাচ্ছি। কেউ বা তাকে মহামানব বলছেন, কেউ বা তাকে তার সম্বন্ধে বলছেন যে তিনি একজন বিরাট সমাজ সংস্কারক, কেউ বলছেন যে উনি একজন মহাপুরুষ। সব আপনাদের কাছে আপনাদের যারা বর্ণন করছেন সব ঠিক, কারণ একজন পরম তত্ত্বকে নিয়ে, একজন সচ্চিদানন্দ ঘন তত্ত্বকে নিয়ে আপনি যদি আলোচনা করেন, তার সম্বন্ধে তার বাহ্যিক ব্যবহারিক সামাজিক দিকগুলো উঠিয়ে ধরেন, সেটা মিথ্যা নয়। কিন্তু আপনি চৈতন্যদেব কে ছিলেন যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত, আপনি যদি বেদ, উপনিষদ এবং পুরাণ এ সকল শাস্ত্রের সব প্রমাণ রয়েছে চৈতন্যদেব কে ছিলেন। বেশি দূর যেতে হবে না, চৈতন্যদেবের সম্বন্ধে কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। চৈতন্য চরিতামৃত কি বলছে চৈতন্যদেবের সম্বন্ধে? বলছেন, অনর্পিত জরিং চিরাত করুণে অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুরোট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। পুরোট সুন্দর, স্বর্ণবর্ণের এক সুন্দর আজানুলম্বিত দেহধারী হরি, তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে, তিনি স্বয়ং কৃষ্ণ হয়ে, তিনি রাধার যে প্রেম ভাবটাকে তিনি জগতে প্রকাশ করবার জন্য তিনি এসেছিলেন, এবং তিনি এই সংসারে যে প্রেমের প্রকাশ, আজকে আমরা সমাজনীতির কথা বলছি, আজকে আমরা দেহনীতি, পরিবার নীতি, আমরা রাষ্ট্রনীতি, আমরা রাজনীতির কথা বলছি, কিন্তু মহাপ্রভু তিনি বাহ্যত, তিনি যখন এসেছিলেন এই নবদ্বীপে, তিনি সংস্কৃত টোল খুলে তিনি অধ্যাপনা করছিলেন। তো তিনি ন্যায় শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, তিনি সব কিছুই একদম গুলে খেয়ে নিয়েছিলেন। সেই নবদ্বীপ ধাম, যেটাকে সেই সময়ের তক্ষশিলা, যে সেই সময়ে এই নবদ্বীপ ধামকে তখন তক্ষশিলার সঙ্গে বিহারের
তক্ষশিলার সঙ্গে তুলনা করা হতো। আজও কোনো কোনো, এবং আমরা যে গ্রন্থ অনুশীলন করছি তাতেও কোনো কোনো জায়গায় উল্লেখ রয়েছে যে বিদেশে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি রয়েছে, নবদ্বীপ তৎকালীন অক্সফোর্ড ইউনিভার্সিটি। কিরকম ধরনের পণ্ডিত ছিলেন চৈতন্যদেব? তিনি সেই পাণ্ডিত্য অর্জন করার পরে তিনি তার যখন বাস্তব স্বরূপ দেখালেন, তিনি যখন নবদ্বীপের রাস্তায় রাস্তায় কীর্তন করে বেরোলেন, কীর্তন করতে বেরোলেন, তিনি যখন চাঁদ কাজীকে তার শুদ্ধ সিদ্ধান্তের দ্বারা তার চক্ষু দিয়ে জল ঝরিয়ে দিলেন, তিনি কাউকে এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। তিনি ভক্তিনীতি দেখিয়েছেন, ন্যায়শাস্ত্র তিনি পড়িয়েছেন, তার থেকে কতখানি ঊর্ধ্বে ভক্তিনীতি তাও দেখিয়েছেন। এক সময় সচি মাতা জিজ্ঞাসা করছেন, নিমাই আজকে তুমি কি পড়ালে ভাই? নিমাই বললেন যে মা আজকে একটা ভালো কথা পড়িয়েছি, তুমি জিজ্ঞাসা করেছো আমি খুব আনন্দিত। আজই আমি পড়াইনু সত্য কৃষ্ণ নাম। এতদিন পরে আমি ঠিক জিনিস পড়াতে শুরু করেছি মা, তুমি ঠিক ধরেছ। এতদিন আমি ব্যাকরণ পড়িয়েছিলাম, নীতিশাস্ত্র পড়িয়েছিলাম, এই সংস্কৃতের যে তর্ক বিতর্ক কচকচানি রয়েছে, আমি সেগুলো নিয়ে আমি ডুবেছিলাম। আমি প্রকৃতপক্ষে আমি নিজেই শান্তি পাচ্ছিলাম না। কিন্তু আজকে যখন আমি ঈশ্বর পরিপাদের কাছ থেকে আধ্যাত্মিক চেতনা লাভ করে এলাম, আমি দেখলাম যে পৃথিবীতে সংসারে কৃষ্ণ নাম সত্য, আর সব মিথ্যা, আর সব জঞ্জাল, আর সব অশান্তির কারণ, আর সব ভরণ পোষণের এক উপায় মাত্র। গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। তাই চৈতন্যদেব কি করলেন? চৈতন্যদেব কি কোনো নীতি এনেছিলেন? চৈতন্যদেব কোনো নীতি আনেন নাই। নীতিশাস্ত্রের পণ্ডিত তিনি কি করলেন? তিনি ভক্তি নীতির শিক্ষা দিয়ে তিনি প্রেম মার্গে চলে গেলেন। প্রেমেতে কোনো নীতি নাই। আপনারা ভাগবত পড়ুন, গোয়ালিনী গোপীগণ, তাদের কাছে কোনো নীতি ছিল কি? তারা সংসার নীতি কি পালন করেছিলেন? তাদের স্ত্রী পুত্র পরিবার ছিল নাকি? বলছেন ত্যাক্তয়া স্বজন বান্ধবা, সমস্ত নীতিকে ত্যাগ করে তারা কৃষ্ণকে ভালোবেসেছিলেন। মহাপ্রভু সেই প্রেম নীতি, সেই প্রেমের যে বিচার, তিনি তার জীবন আদর্শকে সেই প্রেমের মাধ্যমে তুলে ধরে জগৎকে যে প্রেমের বাণী এনে দিয়েছেন। আমরা চৈতন্যদেবকে গান করবার জন্য এখানে এসেছি, চৈতন্যদেবের শিক্ষা এবং তার দর্শনকে তুলে ধরবার জন্য এসেছি। যদি কেউ এই চৈতন্য মেলা উপলক্ষে এখানে আসেন, চৈতন্যদেবের প্রকৃত সিদ্ধান্তকে, চৈতন্যদেবের দর্শনে বলা হয়েছে যে একটা বৃক্ষের একটা ছাল রয়েছে, আপনি কি ওই ছালটা দিয়ে বৃক্ষকে চিনবেন না ফলটা দিয়ে চিনবেন? যদি আপনি ছালটা দিয়ে বৃক্ষকে চেনেন, তাহলে আপনি প্রকৃত তত্ত্বের মধ্যে প্রবেশ করলেন না। ওটা গৌড়ীয় দর্শন নয়, এটা খোলসের দর্শন নয়। গৌড়ীয় দর্শন একদম ভেতরের দর্শন। আপনার ভেতরে যে প্রাণ, আপনার ভেতরে যে চিত্ত, আপনার ভেতরে যে আত্মা রয়েছে, সেই আত্মার ধর্ম শুধু নয়, আত্মার শ্রেষ্ঠ ধর্ম, আত্মার নিত্য ধর্মের চর্চা এই চৈতন্যদেবের সম্প্রদায়ে রয়েছে। আমরা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, মহানাম সম্প্রদায়, আমরা সকলকে নিয়ে চৈতন্য মহোৎসব করছি। অনেকেই মনে করতে পারেন যে গৌড়ীয় মঠ কি করে? ভারত সেবাশ্রম তো বন্যা এলে ঝাঁপিয়ে পড়ে, রামকৃষ্ণ মিশন তো স্কুল কলেজ কত করে সমাজের সেবা করছে, এইরকম ব্লা ব্লা ব্লা। গৌড়ীয় মিশন করে তাই তো আজকে কম লোক দেখছেন, নাহলে তো এখানে ঝাঁপিয়ে পড়তো, চতুর্দিকে ঘেরে যেত সকল। গৌড়ীয় মিশন একটা জিনিস করে যেটা সব জায়গায় বিক্রি হবে না। গৌড়ীয় মিশন একটা করে যেটা সকলে করতে পারে না। গৌড়ীয় মিশন আত্মার ডেভেলপমেন্ট, আত্মার উন্নতি, আত্মার চেতনাতে জাগিয়ে দেওয়ার সেবাটা করে, যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন যে আমি কিন্তু দেখছি এই সংসারে দুর্ভিক্ষ বলে কিছু নেই। প্রত্যেকের কাছে পয়সা আছে, প্রত্যেকের
কাছে খাওয়ার দ্রব্য রয়েছে। এগুলো যে বাইরে যে দুর্ভিক্ষ দেখা যায় সাময়িক, এবং বাইরে যে দুর্ভিক্ষ ম্যান মেড, ক্রিয়েটেড। কিন্তু প্রভুপাদ বলেছিলেন, আমি যদি দুর্ভিক্ষ দেখছি সংসারের মধ্যে, একমাত্র শুদ্ধ কৃষ্ণ কথার চর্চা কম, শুদ্ধ কৃষ্ণ কীর্তনের চর্চা নেই, শুদ্ধ কৃষ্ণ ভক্তির চর্চা করে মানবকে নিত্য শান্তির পথে এগিয়ে নেওয়ার, চির শান্তি দেওয়ার পথের লোকের অভাব, সংস্থার অভাব। সেই কার্যটা করবার জন্য আমি গৌড়ীয় মঠ স্থাপন করলাম। চৈতন্যদেব জয়যুক্ত হন, প্রভুপাদ জয়যুক্ত হন, এবং যারা চৈতন্য মেলায় আসছেন সকলে এইভাবে জয়যুক্ত হন, এটাই আমার বিশেষ প্রার্থনা।